নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা। খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। বসিরহাটের সাংসদ হবেন রেখা পাত্র, আসছে বিশাল সংকেত। বিজেপি নেতার মুখে শাসকের প্রশংসা, দলবদলে জল্পনা। অবশেষে জেল থেকে বেরোলেন পার্থ, নিয়োগ দুর্নীতিতে জোড়া মামলায় মিলল জামিন। আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না, সংখ্যালঘু মন্তব্য নিয়ে ফের সাফাই ফিরহাদের। সীমান্তে তুমুল লড়াই, ৮০,০০০ রোহিঙ্গার অনুপ্রবেশ বাংলাদেশে, উদ্বিগ্ন ইউনূস সরকার। দোষী প্রমাণিত হলে হবে ১০ বছরের জেল, কোন শর্তে গ্রেপ্তার হতে পারেন রাহুল? মোদী মমতা বৈঠকের বর্ষপূর্তি, তবু টাকার দেখা নাই রে, টাকার দেখা নাই। ২৪শে ডিসেম্বর তিলোত্তমার পরিবার আদালতে যেতেই ঘুরল মোড়, আরজিকর নিয়ে বড় নির্দেশ হাইকোর্টে। এরকম চলতে থাকলে মুর্শিদাবাদ মালদা বাংলাদেশে চলে যাবে, কি বললেন অধীর চৌধুরী। আসন্ন বছর থেকে ১,০০০ টাকা করে দেবে মোদী সরকার, জেনে নিন আবেদনের পদ্ধতি। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনে নজরকাড়া কেন্দ্র ছিল বসিরহাট। সন্দেশখালী নিয়ে হাওয়া গরম করেছিল বিজেপি, যদিও পরে সেটা বড় সেটব্যাক হয়। সেখানে বিজেপি প্রার্থী করেছিল রেখা পাত্রকে। তৃণমূল কংগ্রেসের হাজি নুরুলের কাছে বিপুল ভোটে পরাজিত হন রেখা। যদিও সংসদ থাকাকালীন অবস্থায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান হাজি নুরুল ইসলাম। এদিকে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর নির্বাচনকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেন রেখা পাত্র। কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করা হয়। নুরুল ইসলামের বিরুদ্ধে ভোটে কারচুপি এবং মনোনয়নপত্রের ত্রুটির অভিযোগ তুলেছেন রেখা পাত্র। তার দাবি, হাজি নুরুলের হলফনামায় নো ডিউজ সার্টিফিকেট ছিল না, তাই বসিরহাট নির্বাচন বাতিল করার দাবি জানিয়েছেন বিজেপির পরাজিত প্রার্থী। তার অভিযোগ, জালিয়াতি করে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেস, আর নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করেছে। রেখার আইনজীবী বিদ্যুৎ ভট্টাচার্যের দাবি, পার্টি ছাড়াই রিপোর্ট পেশ করেছিল তৃণমূল কংগ্রেস। রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ অঙ্গ হলেও তৃণমূলের দলদাস হিসেবে কাজ করেছে। সত্য সামনে আসুক, নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। এদিকে এই নিয়ে আদালতের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে রীতিমতো ভৎসনার মুখে পড়ে রাজ্য সরকার। বসিরহাট কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে পুনরায় জয়ী ঘোষণা করা হতে পারে বলে মনে করছে। আগামী শুনানির দিন ধার্য করা হয়েছে ১৫ই জানুয়ারি। মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, রিটার্নিং অফিসারের সাথে রাজ্যে যোগসাজশে ইচ্ছাকৃতভাবে এই দুর্নীতি করা হয়েছে। মৎস্যজীবীদের অনুষ্ঠানে হাজির ছিলেন বিধানসভা নির্বাচনে ২ যুযুধান। সেখানে দুজনকে দেখা গেল খুশ মেজাজে। এমনকি শাসক শিবিরের প্রার্থীর কাছে পরাজিত গেরুয়া শিবিরের নেতাকে শোনা গেল রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করতে। গত বিধানসভা নির্বাচনে রামনগরের তৃণমূলের প্রার্থী অখিলগিরির বিরুদ্ধে লড়েছিলেন বিজেপির স্বদেশ নায়ক। নির্বাচনে তিনি অখিলের কাছে পরাজিত হন। রাজনৈতিক ময়দানে এই দুই শত্রু বুধবার শঙ্করপুর মৎস্য বন্দর এলাকায় স্থানীয় মৎস্যজীবী সংগঠনের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন। সেখানে মৎস্যজীবীর জন্য একটি কমিউনিটি হল তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেই ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করলেন বিধায়ক অখিল, আর তার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে এই কাজে ৪ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এদিন অখিল আরও ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। অন্যদিকে শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক হলেন স্বদেশ। ওই অনুষ্ঠানে বক্তৃতা করার সময় নিজের বিধায়ক থাকাকালীন কমিউনিটি হল তৈরি করতে না পারায় স্বদেশ ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, কোনো কারণবশত সেই সময় এটা নিয়ে কিছু করতে পারিনি। তবে এখন যাদের কথা অস্বীকার করা যাবে না তারা হলেন অখিল দা, জেলা পরিষদ সদস্য শম্পা। আমাদের রামনগরবাসী দুহাত ধরে আশীর্বাদ করেছেন। আপনারা যদি উন্নয়ন করেন তাহলে আগামী দিনেও আমরা আপনাদের পাশে থাকবো। একই সঙ্গে স্বদেশ বললেন, আমরা চাইবো একটা গঙ্গা মন্দির রাজ্য সরকার গড়ে দিক, খেলার মাঠ বাঁচানো হোক। আর সমুদ্র ক্রমশ এগিয়ে আসছে, বাঁধ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, তাই বাঁধ রক্ষা করুন অখিল দা। স্বদেশের বক্তৃতা শুনে অখিল বললেন, গঙ্গা মন্দিরের জন্য ভূমি দপ্তরে লিখিত আবেদন জানাতে হবে, তবে বাঁধের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে স্বদেশকে একটি রূপরেখা তৈরি করার জন্য পরামর্শ দেন তিনি। আগামী ৩০শে এপ্রিল দীঘায় আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সময় স্বদেশকে মুখ্যমন্ত্রীর সঙ্গে অখিল সাক্ষাৎ করতে পারেন বলেও জানিয়েছেন। আর এই দিনের এই কর্মসূচিতে ছিলেন স্বাধীন তৃণমূলের জেলা পরিষদ সদস্য শম্পা মহাপাত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার প্রমুখ। রামনগরের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন স্বদেশ। পরে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপি তাকে দলের রাজ্য কমিটির সদস্য করেছিল। ২০১১ সালের পর একাধিকবার অখিলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিধানসভা নির্বাচনে, তবে পরাজিত হয়েছেন প্রতিবার। গত লোকসভা নির্বাচনের আগে স্বদেশের দলবদলের জল্পনা শোনা যায়। এখন শাসক বিধায়কের সামনে বিজেপি নেতার মুখে রাজ্য সরকারের প্রশংসা ফের সেই জল্পনা মাথাচাড়া দিয়েছে। এই বিষয়ে বিজেপি জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল বললেন, কে কি বলছেন জানি না। অন্যদিকে স্বদেশের প্রশংসা করছেন তৃণমূলের জেলা সভাপতি পীযূষ কান্তি পণ্ডা। তিনি বলছেন, স্বদেশ তার লোকসভা নির্বাচনে আমাদের দলের প্রার্থী উত্তম বারিককে আশীর্বাদ করেছিলেন। উনি বুঝতে পেরেছেন যে আগে রাজ্য সরকারের আমলে কোনো উন্নয়নের সুযোগ ছিল না, যা এখন সম্ভব হচ্ছে। ২০২২ থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে শোরগোল রাজ্যে। শিক্ষা কেলেঙ্কারি কাণ্ডে তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার ২০২৪ শেষে এসে একে মিলছে জামিন।
আগে জামিনে মুক্ত হয়েছেন মানিক ভট্টাচার্য, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ সহ অন্যান্যরা। ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেন মেসার্স বসু রায় অ্যান্ড কো এর কর্মী পার্থ সেন। নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম ছিল এই পার্থ সেনের। সমন পাঠানো হয়েছিল তাকে। সেই জেলাতে সেই মামলাতেই 1,000 টাকার বন্ডে একজন জমিনদারের উপস্থিতিতে জামিন পান তিনি। বিচারক শুভেন্দু সাহার নির্দেশে মেলে জামিন। নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলবন্দী ছিলেন তিনি। এভাবে জামিন পেয়েও কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ পার্থ সেন। এদিন পার্থর আইনজীবী আদালতে বললেন, সিবিআই মামলায় 428 দিন ধরে বন্দী ছিলেন তিনি। এই মামলায় আগেই তাপস মণ্ডল এবং কৌশিক মাঝির জামিন হয়েছে। প্রথম চার্জশিটের কগজিনেন্স এছাড়াও এখনো নেওয়া হয়নি বলে পার্থ জামিনে আবেদন করেছেন। আর সেই মামলা উঠে নিম্ন আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে। সেখানেও সিবিআই প্রাইমারি টেট নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মেলে পার্থর। 1 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং 10,000 টাকার বন্ডে দুজন জমিদারের উপস্থিতিতে শর্ত সাপেক্ষ জামিন হয় পার্থর। নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর অক্টোবর মাসের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে গ্রেপ্তার হন ওএমআর সিট প্রস্তুতকারক সংস্থা এস.এন. বসু রায় অ্যান্ড কোম্পানির আধিকারিক পার্থ সেন। উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়ায় উত্তরপত্র মূল্যায়ন ও ওএমআর শিট প্রস্তুত করার দায়িত্বে ছিল এই এস.এন. বসু রায় অ্যান্ড কোম্পানি। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের মুখে উগ্র মৌলবাদী কথা শুনে অনেকেই বিস্মিত হয়েছিলেন। তৃণমূলও খুব একটা ভালোভাবে নেয়নি বিষয়টা। শুধু তাই নয়, এহেন মৌলবাদী মন্তব্যের থেকে দূরত্ব বজায় রেখে রাজ্যের পুরমন্ত্রীর কথার কঠোরভাবে নিন্দা করেছেন শাসক দল। ঘটনা হলো, সংখ্যালঘুদের এক অনুষ্ঠানে গিয়ে ফিরহাদ বললেন, আমরা একদিন সংখ্যাগুরুর থেকে সংখ্যাগুরু হব। তারপর থেকেই রাজ্য রাজনীতিতে হইচই। তৃণমূল বিধায়ক নেতাদের তরফ থেকে যখন সমালোচনা ঝড় বইছে, সেই আবহে আরও নিজের বক্তব্যের সাফাই দিলেন ববি। বৃহস্পতিবার ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে একটি সভার আয়োজন করা হয়েছিল কলকাতায়। সেখানে মেয়র বললেন, তার মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। বললেন, সব ধর্মকে হৃদয় দিয়ে সম্মান করি, কিন্তু আমার নিজের ধর্ম আমি 100% মানি। পিছিয়ে পড়া মানুষের শিক্ষার অগ্রগতির কথা বলা যদি অন্যায় হয়, তাহলে নিশ্চিতভাবে আমি অন্যায় করেছি। সবাইকে শিক্ষিত হতে হবে। মন্তব্য নিয়ে ইচ্ছে করে নোংরা রাজনীতি করা হচ্ছে বলেও মনে করেছেন তিনি। জানান, আমি পরোয়া করি না, কারণ আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না। কর্মটাই হলো আমার জীবন, আর সেটা করাচ্ছেন আল্লাহ তাআলা। তিনি থাকতে আমার কোনো ক্ষতি হবে না। এর আগে বাবার মন্তব্যের ড্যামেজ কন্ট্রোলে নেমেছিলেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী, আর এবার ফের নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন ববি। প্রসঙ্গত, ফিরহাদ 30 নামে ববি হাকিমের একটি সংগঠন রয়েছে। তাদের তৃতীয় এডুকেশন কনফারেন্সেই ববি বলেছিলেন, বাংলায় আমরা 33%, কিন্তু ভারতে মাত্র 17%। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না, আমরা ভাবি আল্লাহর রহমত যদি আমাদের উপর থাকে, তাহলে আমরা একদিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব। আল্লাহর এই নির্দেশ তথা ইচ্ছেকে আমাদের তাকত দিয়ে হাসিল করতে পারবো, যার পর থেকে এখনো পর্যন্ত আলোচনা চরমে। গৃহযুদ্ধে চলছে মায়ানমার এবং এই সংঘাতে আঁচ লেগেছে পড়ছি দেশগুলিতেও। বাংলাদেশ সীমান্তে মায়ানমারের অন্যতম বড় শহর মংডু দখল করেছে বিদ্রোহীরা। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে শয়ে শয়ে রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে ঢুকে পড়ছেন। নতুন করে অনুপ্রবেশ ঘটিয়েছেন প্রায় 80,000 রোহিঙ্গা, জানিয়ে উদ্বিগ্ন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। মিশরে D8 সম্মেলনে যোগ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ইউনূস। জানা গেছে, D8 সামিটে যোগ দিতে বুধবার কায়রোতে যান ইউনূস। মায়ানমার তথা রোহিঙ্গা ইস্যু নিয়ে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ডক্টর জামরি আব্দুল কাদিরের সঙ্গে আলোচনা করলেন। বৈঠকে ইউনূস জানান, গত কয়েক মাসে 80,000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলের কাছে রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত মানুষের জন্য রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার দাবিও জানান। রোহিঙ্গা ইস্যুতে পদক্ষেপ করার পাশাপাশি দুদেশের সম্পর্ক মজবুত করার আহ্বান জানান আব্দুল কাদির। উল্লেখ্য, মায়ানমারে বার্মিজ সেনার সঙ্গে লড়াই চলছে বিদ্রোহী গোষ্ঠীদের, যার মধ্যে অন্যতম আরাকান আর্মি। পৃথক আরাকান দেশ গড়তে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। কয়েকদিন আগেই আরাকান আর্মির মুখপাত্র থাইং থুকার সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, কৌশলগত দিক থেকে সম্পূর্ণ গুরুত্বপূর্ণভাবে মংডু শহরের সেনাঘাঁটি দখল করে নেওয়া হয়েছে। লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিজেপি। বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে বেনজিন হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন কংগ্রেস এবং বিজেপির সাংসদরা। অভিযোগ, 2 সাংসদ জখম হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধাক্কায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, রাহুল কি গ্রেপ্তার হবেন? দোষী প্রমাণিত হলে কত বছর সাজা হতে পারে তার? এক্ষেত্রে বলা যায়, রাহুল গান্ধীকে গ্রেপ্তার করার ক্ষেত্রে উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। যদি ধারণা তৈরি হয় যে এতে শান্তি বিঘ্নিত হতে পারে কিংবা দাঙ্গা হতে পারে, সেক্ষেত্রে রাহুলকে গ্রেপ্তার করতে
করতে পারে পুলিশ। মনে করা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতার 189 ধারায় অধীনে মামলা দায়ের হয়েছে রাহুলের বিরুদ্ধে। সাধারণ চোট আঘাতের ক্ষেত্রে এবং গুরুতর আঘাতের ক্ষেত্রে 117 ধারা আরোপ করা হয়েছে। উভয় ক্ষেত্রেই দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ 7 বছরের সাজা হতে পারে। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর জানিয়েছেন, এছাড়াও 109, 125, 131 এবং 109 ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে 109 ধারাটি হলো খুনের চেষ্টার অভিযোগ। এই ধারায় সর্বোচ্চ সাজা হতে পারে 10 বছরের জেল। এদিকে এদিন লোকসভা স্পিকার ওম বিড়লাকে একটি চিঠি লিখেছেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেখানে তিনি অভিযোগ করেছেন, রাহুল গান্ধীকে লোকসভায় ঢুকতে বাধা দেন বিজেপি সাংসদরা। তাকেও ধাক্কা দেওয়া হয়, এর ফলে তিনি ভারসাম্য হারিয়ে পড়ে গেলে তার চোটগ্রস্ত হাঁটুতে চোট পান। রাহুল গান্ধীর নিজের দাবি, আমি সংসদে ঢুকতে গেলে বিজেপির সাংসদরা ঘিরে ধরেন, আমাকে ধাক্কা দেওয়া হয়, ধাক্কি বলতে এটুকুই হয়েছে। পরে সাংবাদিক সম্মেলনে রাহুল বললেন, শুরু থেকে ওদের লক্ষ্য ছিল আদানি ইস্যু তুলতে দেবে না। এছাড়াও প্রথম কয়েকদিন অধিবেশন চলতে দিল না। ওদের মানসিকতা গণতন্ত্র, সংবিধান, আম্বেদকর বিরোধী। তবে আজ সবকিছু ছাপিয়ে গিয়েছে। লাঠি হাতে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভের সামনে চলে এলো। আসল লক্ষ্য এখনো একই, আদানিকে বাঁচানো। আরজিকর চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় তদন্ত করছে সিবিআই। তবে কেন্দ্রীয় এজেন্সির তদন্তে আস্থা নেই নির্যাতিতার মা বাবার। ইতিমধ্যেই নতুন করে তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে তারা। এবার তাতেই বড় নির্দেশ দিল উচ্চ আদালতে। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে জরুরি বিভাগের 4তলা সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। ধর্ষণ খুনের এই ঘটনার প্রতিবাদে মুখর হয়ে ওঠে গোটা দেশ। ইতিমধ্যেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট। স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা গ্রহণ করেছে শীর্ষ আদালত। এবার এই ঘটনাতেই সিবিআই তদন্তে আস্থা রাখতে পারছে না নির্যাতিতার পরিবার। জানা যাচ্ছে, গত সোমবার উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে গিয়ে তিলোত্তমার বাবা মা মামলা করেন। ইতিমধ্যেই মিলেছে মামলা দায়ের করার অনুমতি। এবার সেই প্রেক্ষিতেই সিবিআইকে বড় নির্দেশ দিল জাস্টিস ঘোষ। তদন্ত প্রক্রিয়া কিভাবে এগোচ্ছে সেই নিয়ে তদন্তকারী সংস্থার কাছে রিপোর্ট তলব করলেন তিনি। হাইকোর্ট জানিয়েছে, আগামী 24শে ডিসেম্বর ধর্ষণ খুনের এই মামলার তদন্তের যাবতীয় নথি আদালতে পেশ করতে হবে। একই সঙ্গে বিচারপতি ঘোষ জানিয়েছে, বিচার প্রক্রিয়া কোনোভাবে বন্ধ করা যাবে না, অর্থাৎ সেটা চলবেই। এদিন জাস্টিস ঘোষের এজলাসে তিলোত্তমার মা বাবার অভিযোগ করেছেন, তাদের সন্তানের নৃশংস হত্যাকাণ্ডের এই ঘটনার তদন্তের নানান দিক রয়েছে। তবে তদন্তকারীরা সব দিকে নজর দিচ্ছেন না। সেই জন্য নতুন করে তদন্তের দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। এ বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্ট আরজিকর কাণ্ডে তদন্তে নজরদারি করছে। তবে নির্যাতিতার পরিবারের যদি সেই তদন্ত নিয়ে কোনো রকম আপত্তি থাকে, তাহলে উচ্চ আদালতের নজরদারিতে কোনো বাধা নেই। এরপরই আগামী 24শে ডিসেম্বরের সিবিআইকে তদন্তের যাবতীয় নথি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি ঘোষ। পাশাপাশি 15 দিন পর তদন্তের অগ্রগতির রিপোর্ট নেওয়া যায় কিনা সেই বিষয়েও এই দিন শুনানিতে আদালতের সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়। প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।